আমি হচ্ছে আব্দুল্লাহ আল হেলাল। আমি এই মুহূর্তে হচ্ছে অ্যাপেক্স ফুটওয়্যারের নাম তো শুনছি, এখানে জব করছি হেড অফ ফিচার হিসেবে, ফ্যাক্টরিটা দেখছি আর কি। তার আগে আমি দুটা কোম্পানিতে জব করেছি, একটা হচ্ছে যে শান্তা ইন্ডাস্ট্রিজ লিমিটেড ইপিজেড এ। তো মার্চেন্ডাইজার যারা, তাদের অডিটটা কেন লাগবে? আমাদের রোলটা হচ্ছে যে আমরা বায়ার হ্যান্ডেল করে থাকি, আর যদি স্পষ্ট করে বলি, সহজভাবে বলি, আমরা কাস্টমার হ্যান্ডেল করে থাকি। এখন যদি আমরা কাস্টমার হ্যান্ডেল করে থাকি, তাহলে আমরা কাস্টমারকে সার্ভিস দিয়ে থাকি, মার্কেটিংটা করে থাকি। এখন মার্কেটিং যখন আপনি করবেন, ফর এক্সাম্পল আমি যেটা পরে আছি, এটা একটা প্রোডাক্ট, আমি যদি এটাকে বিক্রি করতে যাই, একটা সময় ছিল শুধু ওই প্রোডাক্ট নিয়ে বলতো, এখন কিন্তু কনসেপ্টটা চেঞ্জ হয়ে গেছে। এখন শুধু প্রোডাক্ট নিয়ে বলে না, রেপুটেশন নিয়ে বলে, কোম্পানি নিয়ে বলে, সাস্টেনেবিলিটি নিয়ে বলে। আবার এই প্রোডাক্টের কারণে পরিবেশের কতটুকু ইম্প্যাক্ট, কতটুকু অ্যাসপেক্ট, আমরা কতটুকু পরিবেশকে হ্যাম্পার না করে আমরা এই প্রোডাক্ট উৎপাদন করেছি, এটা নিয়েও কিন্তু বলে। আপনি এজ এ মার্কেটিং ম্যান, আপনি যদি আপনার বায়ারকে স্যাটিসফাই করতে হয়, তাহলে শুধুমাত্র আপনি আপনার প্রোডাক্ট নিয়ে জানলে চলবে না, আপনার রেপুটেশন নিয়ে জানতে হবে, আপনার ব্র্যান্ড নিয়ে জানতে হবে। আর এই প্রত্যেকটা অডিট সার্টিফিকেশনের আজকে যে ক্লাসটা হবে, এখান থেকে আপনি জানতে পারবেন এই অডিটের গুরুত্বটা কি, এই অডিট বাইরের রিকোয়ারমেন্ট অনুযায়ী আপনার কোম্পানির স্ট্যান্ডার্ডটা কোথায়, আপনি কি অ্যাকচুয়ালি স্ট্যান্ডার্ডটি মেনটেন করছেন নাকি মেনটেন করছেন না। যদি মেনটেন করে থাকেন, তাহলে কতটুকু করছেন, কোথাও কোনো গ্যাপ আছে কি কোথাও কোনো গ্যাপ নাই। এই স্ট্যান্ডার্ডগুলা, এই কোড অফ কন্ডাক্টগুলা আপনি যে মেনটেন করছেন, এইটা আপনার কোম্পানির জন্য কি প্রফিট আনতে পারে, বায়ারদের জন্য কি প্রফিট আনতে পারে, বায়ারদেরকে কি বেনিফিট দিতে পারে। প্রথমটা কি? বায়ার রিকোয়ারমেন্ট। এটা বায়ারের রিকোয়ারমেন্ট থাকে। আপনার যদি বিএসসিআই তে এ না থাকে অথবা বি না থাকে, আমি আপনাকে কাজ দেব না। আপনার যদি এসএ 8000 না থাকে, আমি কাজ দেব না। তাহলে আমার মার্চেন্ডাইজিং, আমরা বায়ারদের সাথে নেগোসিয়েশনে যাব, তখন আমার এটা 5-7টা রিকোয়ারমেন্টের মধ্যে একটা রিকোয়ারমেন্ট থাকে, আমার সার্টিফাইড হইতে হয়, আমার সার্টিফিকেশন লাগে। সেকেন্ড, অর্ডার কন্টিনিউ। কারণ কেন এটা? আমি কাজ করছি, আমি নিয়মিত কাজ করছি, কাজ পাচ্ছি, কাজটা বন্ধ হয়ে যেতে পারে যদি আমার এই বেসিক কমপ্লায়েন্সে কোথাও কোনো গ্যাপ থাকে, আমার যদি সোশ্যাল কমপ্লায়েন্সে কোথাও কোনো গ্যাপ থাকে, এটা অফ হয়ে যেতে পারে। ফ্যাক্টরি স্ট্যান্ডার্ড, লেবার লতে বলা আছে এখন একটা এমপ্লয়ির মিনিমাম স্যালারি 12,500, আপনি নিচ্ছেন 8,000 টাকা দিয়ে, গন্ডগোল হবে কি হবে না? বলা আছে 18 বছর পূর্ণ হতে হবে। আপনি বাচ্চা ছেলে মেয়ে কম টাকায় ঢুকে এনে বসে, তাদের কাছ থেকে আপনি ওই স্ট্যান্ডার্ড কাজটা পাবেন? কোনোদিন পাবেন না। তাহলে আপনাকে কমপ্লায়েন্স মেনটেন করতে হবে। ইন্টার ডিপার্টমেন্ট কোলাবোরেশন, এটা দ্বারা আমরা কি বুঝি? সমন্বয়। এছাড়াও যদি বলি, অডিটের মাধ্যমে শুধুমাত্র আপনার এমপ্লয়িদের রাইটসই দেখা হয় না, আপনি যে সাপ্লায়ারদের কাছ থেকে প্রোডাক্ট নিচ্ছেন, র মেটেরিয়াল নিচ্ছেন, এরা আসলে কতটুকু পরিবেশ বান্ধব, এরা কতটুকু এমপ্লয়ি ফ্রেন্ডলি, এরা কতটুকু তাদের এমপ্লয়িদেরকে বাংলাদেশ স্ট্যান্ডার্ড অনুযায়ী বা লেবার ল অনুযায়ী হচ্ছে যে সুযোগ সুবিধা দিচ্ছে, এই বিষয়গুলোও কিন্তু উঠে আসে। রিস্ক মিটিগেশন, বিএসসিআই তে একটা বড় পার্ট আছে, আপনার যতগুলো মেশিন ততগুলো মেশিনের রিস্ক ম্যানেজমেন্ট থাকতে হবে। টাইপস অফ অডিট, অডিটকে অনেক ভাবে বলা যায়, কিন্তু আমরা এখানে যে টাইপসের কথা বলছি সেটা হচ্ছে ফার্স্ট পার্টি, সেকেন্ড পার্টি, থার্ড পার্টি। ফার্স্ট পার্টি অডিট হচ্ছে ইন্টারনাল অডিট। ইন্টারনাল বলতে আপনার টোটাল ফ্যাক্টরি বা যে কোম্পানিতে কাজ করছেন, যে ইন্ডাস্ট্রিতে কাজ করছেন, আপনারা একসাথে বসে আছেন মানুষগুলা একটা এরিয়ার মধ্যে, আপনারা নিজেরা চিন্তা করলেন এই 20টা টপিকসের উপর আমরা অডিট করব। আমার ডিপার্টমেন্টে আমি অডিট করব না, আমার ডিপার্টমেন্টে অডিট করবে লাইক আপনি এইচআর, আপনার এইচআর এর ডিপার্টমেন্টে অডিট করবে হচ্ছে ফাইন্যান্স, মার্চেন্ডাইজিং এর ডিপার্টমেন্টে অডিট করবে হচ্ছে যেমন প্রোডাকশন, আবার প্রোডাকশনের অডিট করবে কে? মার্চেন্ডাইজার। এই যে নিজেরা বসে সিদ্ধান্ত নিয়ে একটা গোল অ্যাচিভ করার জন্য অডিটের আগে প্রি অডিট করা হয়, এটাই হচ্ছে ইন্টারনাল অডিট। ইন্টারনাল অডিটের মধ্যে অনেক ছোটখাটো বিষয় উঠে আসে। তাহলে এটাকে আমরা বলি ফার্স্ট পার্টি অডিট, নিজেরা। সেকেন্ড পার্টি অডিট, আপনার কোম্পানি থেকে কেউ যদি সরাসরি ওই কোম্পানিতে অডিট করে, এটা হচ্ছে সেকেন্ড পার্টি অডিট। সরাসরি কাস্টমার যদি অডিট করে, সেটাই সেকেন্ড পার্টি অডিট। এবার আসে থার্ড পার্টি অডিট, সার্টিফিকেশন অডিট। আইএসও, দিস ইজ এ সার্টিফিকেশন। এসএ 8000, দিস ইজ এ সার্টিফিকেশন। এই অডিটগুলো যখন আমরা করব, তখন এই অডিটগুলো করার জন্য সাধারণত একটা সার্টেন বডি অ্যাসাইন থাকে, বা একটা গ্রুপ অ্যাসাইন থাকে, বা একটা সংস্থা অ্যাসাইন থাকে। এটা হচ্ছে আমার থার্ড পার্টি অডিট।
সার্টিফিকেশন রিলেটেড যেগুলো, এগুলো হচ্ছে যে থার্ড পার্টি অডিট। অডিটের ক্ষেত্রে অ্যাক্টিভিটিস গুলো কি হয়, আমি অডিট করব কি করব না, এটা কার কাছ থেকে আসবে? ম্যানেজমেন্ট। অডিটের সময় প্রথমে কি ওপেনিং মিটিং, ওপেনিং মিটিংয়ে এক পাশে থাকবে হচ্ছে যে অডিট টিম, আর এক পাশে থাকবে হচ্ছে যে আমাদের ম্যানেজমেন্ট টিম, এইচআর থাকতে পারে, প্রোডাকশন থাকতে পারে, মার্চেন্ডাইজিংও থাকতে পারে। এটার কোনো নির্দিষ্ট কোনো রুলস নাই, সাধারণত কমপ্লায়েন্স এন্ড এইচআরই এটা হ্যান্ডেল করে থাকে। ঠিক মাঝখানে বসবে হচ্ছে কি যে রেসপন্সিবল পারসন এই কোম্পানির জন্য আছেন, টপ অফ দ্য টেবিল। এরকম যদি আমাদের টেবিল হয়, দুই পাশে দুইটা টিম বসবে, একটা হচ্ছে অডিট টিম আর একটা হচ্ছে আমাদের কোম্পানি, যারা হচ্ছে যে জিনিসটা কোঅর্ডিনেশন বা কোঅপারেশনের মধ্যে আছে, আর মাঝখানে বসবে টপ অফ দ্য পারসন, রেসপন্সিবল পারসন। সাধারণত অডিটগুলোতে প্রথমে ডকুমেন্ট রিভিউ হয়। যখন টিম অডিট করতে আসে, একটা হচ্ছে ডকুমেন্টেশন দেখে আর একটা হচ্ছে ফ্লোর ভিজিট করে। এই দুইটার বাইরে কিন্তু কোনো কাজ নাই। ফ্লোর ভিজিটের সাথে একটু লেজ লাগে একটা কাজ আছে, সেটা হচ্ছে ইন্টারভিউ। কাদের ইন্টারভিউ? যে কারো, আমরা বলি ওয়ার্কার্সদের, কিন্তু ওয়ার্কার্স জানে যে কারো। ডকুমেন্টেশন রিভিউর পরে ফ্যাসিলিটি ট্যুর, আপনার ফ্যাক্টরি ঘুরতে যাবে, ঘুরে ঘুরে খুঁটে বের করবে কে মাস্ক পরে নাই, কে হ্যান্ড গ্লাভস পরে নাই, কে পিপি মানায় নাই, কোন পলি কভারটা খোলা, কোথায় ফ্যাক্টরি ফাটা আছে। তারপরে নাই ওয়ার্কার্স এন্ড ম্যানেজমেন্ট ইন্টারভিউ, তারপর ডিসকাশন করে ক্লোজিং মিটিং দিয়ে চলে যায়। এবার আসি সোশ্যাল অডিট প্রিপারেশন। আমি যদি সোশ্যাল অডিটের প্রিপারেশনটা নিতে চাই, তাহলে আমাকে প্রথমে হচ্ছে কোড অফ কন্ডাক্টটা বুঝতে হবে। বিভিন্ন সার্টিফিকেশন, বিভিন্ন বায়ারের কোড অফ কন্ডাক্ট বিভিন্ন রকম থাকে, আমাকে এটা সম্বন্ধে জানতে হবে। সেকেন্ড, প্রিপেয়ার অ্যান্ড অডিট প্রিপারেশন টিম। অডিটকে যদি ডেকেই ফেলেন, আপনার প্রিপারেশন নেওয়ার কিন্তু কিছু নাই। তাহলে অডিটকে ডাকার আগে আমার ফ্যাক্টরিটা প্রিপেয়ার করতে হবে। প্রিপেয়ার কে করবে? একজন করতে পারবে? প্রত্যেকটা ডিপার্টমেন্টকে দুজন চারজন করে 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 একটা টিম গঠন করতে হবে। প্রত্যেকটা ডিপার্টমেন্টকে দায়িত্ব দেওয়া হয় 2 থেকে 3 জন, যে তারা তাদের ডিপার্টমেন্টের কমপ্লায়েন্স ঠিক করবে। 5 থেকে 7 দিন সময় দেওয়া হবে, 8 থেকে 10টা পয়েন্ট, 20টা পয়েন্ট, 50টা পয়েন্ট দেওয়া হবে, এগুলো ঠিক করবা। একটা নির্দিষ্ট ডেট দেওয়া হবে, সেই ডেটে গিয়ে একটা ডিপার্টমেন্ট অন্য একটা ডিপার্টমেন্ট অডিট করবে। অথবা এমনও হতে পারে যে 4 জন অডিটর নিয়োগ দেওয়া হয়েছে, তারা গিয়ে অডিট করবে। ঠিক। তো ইন্টারনাল অডিটের পরে একটা সেলফ অ্যাসেসমেন্ট হয়, আমি কত পাইলাম। আমার ইন্টারনাল অডিটে কি আমি এ পাইছি না বি পাইছি না সি পাইছি? যদি আমি সি পাই, আমি কি অডিটরে ডাকবো? ডাকবো না। আর যদি ডেকেই ফেলি, যদি সি পাই, সাথে সাথে ব্যবস্থা নেবো। আর সি থেকে এ তোলা যায় কিভাবে? সেলফ অ্যাসেসমেন্টের পরে কোথায় কোথায় গ্যাপ আছে সেটা অ্যানালাইজ করে আমাকে আবার ট্রেন করাতে হবে। যেমন এই জায়গায় গ্যাপ আছে, তারা জানে না এটা, দ্যাটস ওয়াই গ্যাপ। এমনও হতে পারে আমার মালিকই জানে না, এমন হতে পারে আমার প্ল্যান হেডই জানে না। তার তো সবকিছু জানা আসলে সম্ভব না, একটা মানুষের তো সবকিছু জানা সম্ভব না। তাকে বোঝাতে হবে যে স্যার এটা নতুন আসছে, বা এইখানে এইটা এই রুলস এর আন্ডারে এটা চাচ্ছে। রিজলভ নন কনফর্মিটি, ট্রেন করার পরে আমাকে মেক শিওর করতে হবে যেটা ট্রেনিং প্রাপ্ত হয়েছে, যেখানে যেখানে গ্যাপ ছিল এই গ্যাপগুলো আমরা কি মিটিগেট করেছি, আমাদের এখন কোনো গ্যাপ নাই। দেন আমাকে অল ডকুমেন্টেশন এরিয়া কনফার্ম করতে হবে। একটা হচ্ছে ফ্লোর, আর একটা হচ্ছে ডকুমেন্ট। ডকুমেন্টেশন কনফার্ম করার পরে আমি এনশিওর করতে পারবো যে আমি ভালো একটা রেজাল্ট পাবো। আচ্ছা, ডকুমেন্টেশনে কি কি দেখে? প্রথমে হচ্ছে সকল প্রকার লাইসেন্স দেখবে, ফ্যাক্টরি লাইসেন্স দেখবে, এনভায়রনমেন্ট লাইসেন্স দেখবে, ফায়ার লাইসেন্স দেখবে, বয়লার লাইসেন্স দেখবে, আপনার র মেটেরিয়ালস লাইসেন্স দেখবে, কেমিক্যাল লাইসেন্স দেখবে, তারপরে হচ্ছে জেনারেটর লাইসেন্স দেখবে, ইলেকট্রিক লাইসেন্স দেখবে, বিল্ডিং প্ল্যানটা দেখবে। ওরা একদিন শুধুমাত্র আপনার ডকুমেন্টেশন নিয়ে কাজ করবে। পরে দেখবে পার্সোনাল ফাইল, আপনার কথা এবং কাজে মিল আছে কিনা। একটা এমপ্লয়ির পার্সোনাল ফাইলে তার অল ডকুমেন্টস থাকে। তারপর দেখবে, বলবে যে আপনি 1 বছর আগের এই মাসের ইয়াটা প্রিন্ট করে নিয়ে আসেন, স্যালারি শিটটা প্রিন্ট করে নিয়ে আসছেন। এবার দেখেন তো এভারেজ কত ঘন্টা ওটি করছে। আপনার বলা আছে আইনে প্রতিদিন সর্বোচ্চ 2 ঘন্টা করে ওটি করেন, আপনি 5 ঘন্টা করে রাখছেন এভারেজ। ডকুমেন্টেশন দেখলো, পার্সোনাল ফাইল দেখলো, হ্যাঁ, দেখার পর আপনাকে দেখবে কি, আপনাকে বলবে যে এই মাসের টোটাল অ্যাটেন্ডেন্স রিপোর্টটা নিয়ে আসেন। 50 জন, এই ডিপার্টমেন্টের 50 জন এমপ্লয়ি টোটাল অ্যাটেন্ডেন্সটা দেন। অ্যাটেন্ডেন্স থাকলে নাইট থাকে, ওটি থাকে,
সে কতদিন কাজ করলো এটাও থাকে, সে কয়েক ঘন্টা কাজ করলো এটাও থাকে, সবকিছু থাকে। কিছু কিছু জায়গা আছে যে জায়গাগুলোতে যখন দীর্ঘক্ষণ কাজ করে তখন তাদের শারীরিক বিভিন্ন ধরনের সমস্যা হতে পারে। যেমন কেমিক্যালে যারা কাজ করে তাদেরকে চেক আপের দরকার হয়। যারা খুব নয়েজে কাজ করে, নয়েজ কোথায়, জেনারেটর রুমে প্রচুর সাউন্ড না, তাদের কানের চেক আপ দরকার হয়। এই ফাইলগুলো দেখতে চাই। ম্যাটারনিটিতে কয়জন গেছে, ম্যাটারনিটি ফাইল অবশ্যই দেখবে। ঠিক সময় গেল, ঠিক সময় আসলো কিনা, যদি এসে থাকে তারা তাদের পাওনাটা পাইলো কিনা, যে পাওনা পাইছে রিসিভিং সিগনেচার আছে কিনা। দিস আর দ্য ডকুমেন্টেশনস। লাইসেন্স, আপনার কোম্পানিটা ভ্যালিড জায়গায় প্রতিষ্ঠিত কিনা, ভ্যালিড ডকুমেন্টেশনের উপর প্রতিষ্ঠিত কিনা, বাকিগুলোই হচ্ছে যে এমপ্লয়ীদের যে রাইটের বিষয়গুলো, ডকুমেন্টেশনগুলো আছে, এমপ্লয়ীদের পার্সোনাল ফাইলগুলো আছে, সবকিছুই তারা দেখতে চাইবে। তারা সবকিছু দেখতে পারে, তবে আপনার কোম্পানির ফাইন্যান্সিয়াল অ্যানালাইসিস দেখতে চাইবে না। এটা যেটা হচ্ছে রাইটস অ্যান্ড রেসপন্সিবিলিটির উপরে এগুলোই দেখতে চাইবে। এবার আসি এসএ 8000 সম্বন্ধে। এসএ 8000 কে বলা হয় ওয়ার্ল্ডস ফার্স্ট অডিটেবল সোশ্যাল সার্টিফিকেশন স্ট্যান্ডার্ড টু ডিসেন্ট ওয়ার্কপ্লেস। একবার যদি আপনি এসএ 8000 সার্টিফিকেশনটা পেয়ে যান তাহলে এইটার 3 বছর পর্যন্ত মেয়াদ থাকবে। এসএ 8000 এর যে স্ট্যান্ডার্ড রিকোয়ারমেন্ট গুলা, প্রথম হচ্ছে চাইল্ড লেবার, ওয়ার্কিং আওয়ার, রিমিউনারেশনের ক্ষেত্রে ফেয়ার রিমিউনারেশনটা পাচ্ছে কিনা, বাংলাদেশ গভর্নমেন্ট যে রিমিউনারেশনটা নির্ধারিত করে দিয়েছে সেটা পাচ্ছে কিনা। ডিসক্রিমিনেশন, ছেলেদের একটা মেয়েদের একটা এরকম কোনো বৈষম্য করা যাবে না। এটা যে বৈষম্য হয় না এটার এগেইনস্টে ডকুমেন্ট থাকতে হবে, পলিসি থাকতে হবে। শুধু পলিসি থাকলেই হবে না, আপনার এখানে যারা কাজ করে তারা এটাকে বলতে হবে যে না এখানে বৈষম্য হয় না। আপনি বললে হবে না, আপনার পলিসি থাকলে হবে না। ফ্রিডম অফ অ্যাসোসিয়েশন, ট্রেড ইউনিয়ন, আপনার এখানে ট্রেড ইউনিয়ন আছে কিনা, সিবিএ আছে কিনা। ট্রেড ইউনিয়ন সিবিএ কোনোটাই নাই, কোনো সমস্যা নাই। ডব্লিউপিসি নাম শুনছি না, ওয়ার্কার পার্টিসিপেশন কমিটি, এটা আছে কিনা। হেলথ এন্ড সেফটি রিলেটেড ইস্যু আছে কিনা। কাজ করতেছে কাটিং মেশিনে, হাতে গ্লাভস নাই। ফিউজিং মেশিনে কাজ করতেছে যেটাতে ধোঁয়া উড়ে, মুখের সামনে রেসপিরেটরি মাস্ক নাই। ডিসিপ্লিনারি প্র্যাকটিস, ডিসিপ্লিনারি প্র্যাকটিসের মধ্যে কাজে ভুল করতেই পারে। আপনি যে বিচার সালিশটা করলেন এইটা আপনি আইন অনুযায়ী করছেন কিনা এটা দেখতে চাইবে। ম্যানেজমেন্ট সিস্টেম, ম্যানেজমেন্ট সিস্টেমের মধ্যে সব করে পলিসি, প্রসিডিউর, এগুলো হচ্ছে ম্যানেজমেন্ট সিস্টেমের মধ্যে। আচ্ছা, এসএ 8000 এর তাহলে কয়টা আমাদের 8টা স্ট্যান্ডার্ড সম্বন্ধে আমরা জানলাম। বিএসসিআই এর কোড অফ কন্ডাক্ট হচ্ছে 13টা। এই 13টা ঘুরেই ফিরেই হচ্ছে যে অন্যান্য জায়গায় আপনি পাবেন। এসএ 8000 9টা, র‍্যাপের গিয়ে দেখবেন 12টা, ঠিক আছে, কিন্তু ঘুরে ফিরে সেই সেম জিনিসগুলা। এবার আসে র‍্যাপের প্রিন্সিপাল। র‍্যাপের ক্ষেত্রে আমাদের এই 12টা প্রিন্সিপাল আছে। প্রথমটা হচ্ছে যে কি, কমপ্লায়েন্স উইথ ল অ্যান্ড ওয়ার্কপ্লেস রেগুলেশন। ল কোনটা, এটা বাংলাদেশ লেবার ল থাকতে পারে, তাই না, বিএনবিসি থাকতে পারে, ফায়ারের ক্ষেত্রে এনএফপিএ থাকতে পারে। যেখানে যেটা প্রযোজ্য সেই লগুলো আমরা কমপ্লাই করছি কিনা। আরেকটা হচ্ছে রেগুলেশন, রেগুলেশনের ক্ষেত্রে আমাদের ইন্টারনাল পলিসি থাকতে পারে, বাইরের কোড অফ কন্ডাক্ট থাকতে পারে। ফোর্স লেবার, কাউকে জোর করে ধরে কাজ করানো যাবে না। ইভেন এখানে এটাও বলা আছে সে যদি ওভারটাইম করতে না চায় আপনি জোর করে ওভারটাইম করাতে পারবেন না। তারপরে চাইল্ড লেবার, কত বছর, 18 বছর, এবং আমরা সামনে লিখে রাখবো 18 বছরের নিচের কোনো শ্রমিক নেওয়া হয় না। হ্যারাসমেন্ট অর অ্যাবিউজ, শিকার হচ্ছে কিনা, বিশেষ করে মেয়েরা সবচেয়ে বেশি হ্যারাসমেন্টের শিকার হয়ে থাকে, অথবা কাউকে অ্যাবিউজ করা হচ্ছে কিনা, এই বিষয়গুলো। কম্পেনসেশন এন্ড বেনিফিট অ্যাজ রিকোয়ার্ড বাই ল, গেজেটে যে মিনিমাম স্যালারির কথা বলা আছে সেই স্যালারিটা তারা পাচ্ছে কিনা। ওয়ার্কিং আওয়ার, আইনে বলা আছে ওয়ার্কিং আওয়ার কত ঘন্টা করে, 8 ঘন্টা, 2 ঘন্টা ওটি, কয় ঘন্টা, 10 ঘন্টা, সপ্তাহে কয় ঘন্টা, সপ্তাহে 56 ঘন্টা, আর ওটি সহ কয় ঘন্টা, 60 ঘন্টা। এইটাই বেসিক। তাহলে এটার উপরে যদি যায় আমার ল ভায়োলেশন করছে। তারপরে আসে ডিসক্রিমিনেশন, করা যাবে না। হেলথ এন্ড সেফটি, ফ্রিডম অফ অ্যাসোসিয়েশন এন্ড কালেক্টিভ বার্গেনিং। এনভায়রনমেন্ট, এনভায়রনমেন্টের ক্ষেত্রে এই অডিটগুলোর আগে আপনাকে একটা টেস্ট করাতে হবে। কি করাতে হবে, টেস্ট করাতে হবে। আপনি যদি টেস্ট করান তাহলে আপনি আপনার অডিটরকে বলতে পারবেন আমার কাছে রিপোর্ট আছে, অ্যাকর্ডিং টু দ্য রিপোর্ট আমরা সাউন্ড পলিউশন করছি না, এয়ার এমিনেশনটা খুব বেশি হচ্ছে না, আমি ওয়াটার পলিউশনটা করছি না। এটা আপনাকে অনেক বেশি সুবিধা দেয়। বেস্ট রেজাল্ট পেতে হলে আমাকে একটা এনভায়রনমেন্ট টেস্ট করানো জরুরি। কাস্টমস কমপ্লায়েন্স, আমাদের রেগুলেটরি কমপ্লায়েন্স আমরা যে জিনিসটাকে বলি। তারপরে হচ্ছে যে সিকিউরিটি, সিকিউরিটির ক্ষেত্রে আমাদের একটা সিকিউরিটি টিম থাকে, তাই না, ওদের সিকিউরিটি লগবুক থাকে, ইনপুট আউটপুট রেজিস্টার থাকে, তাদের পলিসি থাকে, এই বিষয়গুলো দেখতে চাই। এখন আসছে সেডেক্স, সাপ্লায়ার ইথিক্যাল ডাটা এক্সচেঞ্জ।
এটা একটা প্ল্যাটফর্ম। তারা সাধারণত 4টা বেসিক জিনিস নিয়ে কাজ করে, স্ট্যান্ডার্ড নিয়ে কাজ করে: লেবার রাইট, হেলথ অ্যান্ড সেফটি, এনভায়রনমেন্ট, বিজনেস ইথিক্স। সেডেক্স এর অডিটটা কিভাবে হয়? সেডেক্স এর অডিটটা হয় কিছু সেট অফ কোশ্চেন থাকে, আপনি বসে বসে এই কোশ্চেনগুলো ফিল আপ করবেন। সেলফ অ্যাসেসমেন্ট প্রথমে আপনি ফিল আপ করবেন, ফিল আপ করার পরে আপনি পাইছেন কত? 90। তারপরে তারা তাদের অডিটর পাঠাবে, সেই অডিটের উপরে যে মার্কসটা আসবে এটাই ফাইনাল মার্কস। এই 5টা স্টেপ আছে অডিট রিপোর্ট পেতে গেলে। প্রথমে আপনি কি করবেন? মেম্বারশিপ হবেন ওইখানে, তারপরে সেলফ অ্যাসেসমেন্ট করবেন। আপনি বলবেন যে আমি এগুলো মেনটেন করি, তারা আপনাকে কোশ্চেন দিয়ে দিবে অনলাইনে। এগুলো মেনটেন করার পরে আপনি বললেন আপনি এখানে আপনার সেলফ অ্যাসেসমেন্টে 90 পেলেন, তারপরে তারা আবার আসবে, এসে একটা অডিট করবে। অডিট করার পর আপনাকে কিছু গ্যাপ ফাইন্ড আউট হতে পারে। যদি ফাইন্ড আউট হয় আপনি গ্যাপগুলো পূরণ করবেন, তারা অ্যাসেসমেন্ট করবে, অ্যাসেসমেন্ট করার পর আপনি একটা সার্টিফিকেশন পাবেন। সেডেক্স সরাসরি কোনো সার্টিফিকেশন দেয় না, কিন্তু তারা যে জিনিসটা করে একটা ইউজেস মিটা SMETA ওয়াইডলি রিকগনাইজড ইথিক্যাল অডিট মেথোডোলজি। এই মেথোডোলজির মাধ্যমে তারা হচ্ছে যে এই বিষয়গুলো নিয়ে 4টা পয়েন্টস নিয়ে স্ট্যান্ডার্ড নিয়ে তারা হচ্ছে অডিট করবে। এই 4টা পিলার কি? লেবার স্ট্যান্ডার্ড, হেলথ অ্যান্ড সেফটি, এনভায়রনমেন্ট পারফরম্যান্স, বিজনেস ইথিক্স। BSCI এই টোটাল 13টা কোড অফ কন্ডাক্ট হচ্ছে BSCI সবচেয়ে বেশি। কয়টা? 13টা। এই 13টা যদি আপনি বুঝেন দেখবেন যে অন্যান্য জায়গারও সবগুলো মোটামুটি কমন করে যাচ্ছে। আমাদের যে অডিটগুলো করা হয় রেজাল্ট আসে না, সব রেজাল্ট কি সেম? সব রেজাল্ট তো সেম হয় না, বিভিন্নটার ক্রাইটেরিয়া বিভিন্ন রকম, তাই না? র্যাপের ক্ষেত্রে কিন্তু ABCD এই ধরনের কোনো রেটিং নাই, ওয়েদার আপনি র্যাপ সার্টিফাইড অথবা নন সার্টিফাইড। তারপরে আসি BSCI। BSCI এর ক্ষেত্রে A B C D এবং E পর্যন্ত থাকে, এই 5টা থাকে। এ কখন? সর্বোচ্চ যদি আপনি এ পান, দ্যাট মিন্স ইটস কল্ড আউটস্ট্যান্ডিং। একে সাধারণত আউটস্ট্যান্ডিং হিসেবে ধরা হয়। সেক্ষেত্রে আপনাকে কোম্পানিকে 2 বছরের জন্য ভ্যালিডিটি দেয় BSCI তে যদি এ পান। এই যে ওভার পারফরমেন্স করছেন না, অ্যাকচুয়ালি আপনারা এটা আপনি মেনটেন করে রাখছেন কিনা, যে কোনো সময় হঠাৎ করে আবার এসে তারা কি করতে পারে? চেক করতে পারে। চেকের মধ্যে যদি কোনো ফল্ট পায় সিতে নামাই দিবে বা ডিতে নামাই দিবে। আর যদি বি পাই তাহলে কিছু মাইনর নন কমপ্লায়েন্স থাকতে পারে এবং সেইটা আবার পিরিয়ড হতেও পারে, নাও হতে পারে। এটার ভ্যালিডিটিও 2 বছর। যদি সি পাই, আমার সিগনিফিকেন্ট নন কমপ্লায়েন্স আছে, আমাকে আবার নতুন করে করতে হবে, 1 বছরের জন্য একটা ভ্যালিডিটি দিবে, আবার নতুন করে করতে হবে। ডি পাইলে হচ্ছে যে আমি তাদের যে স্ট্যান্ডার্ড, তাদের যে অডিটের যে সাধারণত আমার কাছ থেকে এক্সপেকটেশনটা থাকে, সেই এক্সপেকটেশনটা মিট করতে পারি নাই, ইভেন ফেল। এবার আসি SA 8000। SA 8000 এর ক্ষেত্রে সাধারণত পাস ফেল। SA 8000 এর ক্ষেত্রে আপনি যদি ওয়েদার পাস না হয় ফেল। একবার যদি পাস হন, এটার ভ্যালিডিটি কয় বছর জানেন? 3 ইয়ার্স। সেডেক্স এর ক্ষেত্রে সাধারণত আমাদের হচ্ছে যে 1 বছরের জন্যই তারা আমাদেরকে মেম্বারশিপ দিবে। সেলফ অ্যাসেসমেন্ট রেটিং এর পরে ফাইনাল একটা রেজাল্ট আসে। সেই রেজাল্টটা কি আসে আমরা দেখব। সেই রেজাল্টটা আসে গ্রিন আসতে পারে, রেড আসতে পারে, আম্বার আসতে পারে। গ্রিন মানে যদি বলি খুব ভালো, যে খুব একটা সামান্য কিছু হয়তো বা নন কনফার্মিটি থাকতে পারে। আর এমবারের ক্ষেত্রে সাম ইস্যুস ফাউন্ড বাট কারেক্টিভ অ্যাকশন আর নিডেড। কিছু ইস্যুস থাকতে পারে কিন্তু যেটার কারেক্টিভ অ্যাকশন আছে। আর রেড এর ক্ষেত্রে মেজর নন কনফার্মিটি, তারা আপনাকে মেম্বারশিপে নিবে না।